স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। হসপিটালের দিনগুলো কেটেছে অসহ্য যন্ত্রণায়। মাঝে মাঝে মনে হতো এই হয়তো শেষ। ইচ্ছাশক্তি আর অশেষ করুণাময় সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করলেও কম হবে। এভাবে বেঁচে ফিরে আসার কথা তো সাহাদের ছিল না। অপারেশন কেবিনে একবার কানে এসেছিল ডক্টরের কথা, ইটস মিরাকল। জীবনে কিছু মিরাকেল সত্যি ঘটে যায়, যা ওর সাথে ঘটেছে। মেয়ের ভাগ্যে মাতৃহীন প্রিয়সী অদৃষ্টে ওর নাম লেখা ছিল। একেই বলে রহমত এবং তাকদীর। মাথায় একটাই নেশা চেপেছিল, তাকে সুস্থ হতে হবে, ফিরতে হবে। হিতের বিপরীত কিছু মাথায় আসেনি, হয়তো স্রষ্টাই আনতে দেয়নি। নিজেকে স্বাভাবিক করে বলল, এই মহাপরাধ সংগঠনের কারণে অধমের জন্য কি শাস্তির ব্যবস্থা করেছেন এমপি বধূ? বুক থেকে মাথা উঠিয়ে এক ধাক্কা দিয়ে সাহাদকে সরিয়ে বলল, মেয়েকে নিয়ে যা খুশি তা করুন। মেয়ে আপনার প্রাণ, খবরদার মেয়ের মায়ের কাছে ঘেঁষবেন না, দূরে থাকবেন। একটু আগে যে কত কিছু ঘটে গেল, আমার সব ভালোবাসা নিয়ে আমাকে নিঃস্ব করে দিয়েছো তার বেলায়। যা হয়ে গিয়েছে তা শেষ, নতুন করে ঘেঁষবেন না। কোথাও যেন শুনেছিলাম মেয়েদের নাকি ফিলিংস কম, বাট ইম্পর্টেন্ট কথা হচ্ছে ভালোবাসা এনাফ। ইউ ক্যান কন্টিনিউ উইথ দিস 1 মান্থ। সরি টু সে দ্যাট আপনাকে ছাড়া আমার একদিনে চলবে না। সো এইসব রুলস ফুলস আমার সাথে খাটতে আসবেন না, মিসেস সাদ। ক্লিয়ার? আপনি এত বাচাল তো ছিলেন না। সঙ্গ দোষে লোহা ভাসে। কি কি বোঝাতে চেয়েছেন আপনি? সাহাদ মুচকি হাসি দিয়ে পুনরায় ঝাপটে ধরল দিয়াকে। দিয়া দূরে ঠেলছে আর বলছে, কাছে আসবেন না। এতটুকুই বাক্য আর শেষ হলো না। ওষ্ঠদয় প্রিয় পুরুষের খুনসুটি। ভালোবাসাই একটা সম্পর্কের প্রাণ। ততক্ষণ টিকে থাকবে যতক্ষণ মানুষগুলো টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করবে। সাহাদ ইমরোজকে পুরোপুরি জয় করে নিয়েছে। সাহাদ, প্রিয়া, ফারহানা, মেহতাব, দিয়া। ফজরের আজান পড়বে, হঠাৎ ফোন কল। বিরক্ত হয়ে পরপরই কল কেটে দিল। তৃতীয়বার কল আসতেই খুব সুন্দর করে একটা বাণী ছুল। কোন হারামি আবার ঘুম ছুটাচ্ছে? একটু আসতে পারবেন হসপিটালে? ধরফর করে বিছানা থেকে উঠে লাফ দিল, স্তব্ধ হয়ে গেল। জোরে জোরে দুবার শ্বাস নিয়ে বলল, আই এম সরি, আসছি। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে অজু করে বের হলো। নামাজ আদায় করে মনের সুপ্ত বাসনা চেয়ে নিল উপরওয়ালার কাছে। গায়ে টি শার্ট জড়িয়ে বেরিয়ে গেল। আফিয়া খালা দরজা লাগিয়ে দিল। হসপিটালে পৌঁছে চোখে পড়ল ঘড়িতে 6টা। তাহিকে দেখে এগিয়ে এলো। সারা রাত কি এই মেয়ে বাসায় যায়নি? মুখটা কেমন শুকিয়ে গিয়েছে। তাহির মুখে আতঙ্ক। ভয়ে ভয়ে বলল, রাতে বাসায় যায়নি, মন সায় দিচ্ছিল না। মনিকাকে কেবিনে শিফট করেছে। কাল সারা রাত হসপিটালে কিছু অপরিচিত মুখ ছিল। প্রথমে তেমন আমলে নেওয়ার মতো ছিল না ব্যাপারটা, কিন্তু এখন এদের একজন আমার চেম্বারে বসে আছে। ভীষণ ভয় করছে। আমি আউটডোরে ভিজিটে আসছি বলে সিস্টার পাঠিয়ে জানিয়ে দিয়েছে। ছোট ভাই ফোন ধরছে না, হয়তো ক্লান্ত। আর বড় ভাইজানকেও তো জানানো যাবে না। এখন কি করব? লিমন তাহির চোখে মুখে ভয় দেখতে পেল। আশপাশটা দেখল নীরব। কিছু রোগী আছে, সিস্টার আছে। এত সকালে মানুষ কম থাকাটাই স্বাভাবিক। কিছুটা চিন্তিত গলায় বলল, হাসপাতালে সবচেয়ে সিকিউর রুম কোনটা? তাহি ভেবে বলল, তেমন সিকিউর কোনোটাই না। মনি আপার কেবিনে কি আছে? আন্টি আঙ্কেল দুইজনে আসছেন। চলুন। এখানে কেন? আপনাকে ওইখানে রেখে আমি আপনার কেবিনে সেই অগাত্তকের সাথে মিটিং করব। কিসের মিটিং? তাকে আমার বিয়ের ঘটক বানাবো। কি? এত প্রশ্ন করেন কেন বলুন তো? সামনে বা পাড়ান। লিমন সরে গিয়ে তাহিকে জায়গা করে দিল সামনে যাওয়ার। মনি এখনো ঘুমে। রেদওয়ান ক্যাবিনের দরজা খুলল। তাহি আর লিমন যাওয়ার সময় নাস্তা নিতে ভুলল না। রেদওয়ান কিছুটা খুশি হলো ওদের দেখে। কাল রাতে ভাই ভাবি থাকতে চেয়েছিল, জোর করে পাঠিয়ে দিয়েছে। থাকার জায়গা নেই। দুজনেই অসুস্থ, বাড়িতে অনেকগুলো মেয়ে। এছাড়া মোমেনা রাত থেকে কিচ্ছু খায়নি। রেদওয়ান দুজনকে দেখে বসতে বলল।
তাহি সিস্টারের সাহায্যে নাস্তা বেড়ে দিল সবাইকে। মোমেনা নীরব, অধিক শোকে পাথর এখন। তাহি পাশে বসে খাইয়ে দিচ্ছে। লিমন অল্প একটু ভদ্রতার খাতিরে খেয়ে বেরিয়ে এলো তাহিকে রেখে। জানে তাহি জেঠুর কাছে নিরাপদ। এই লোকটা নিজেই একটা ত্রাস। মোমেনার কোনো অভিযোগ নেই। মেয়ের এমন পরিস্থিতিতে কি করে আরেকজনের মেয়েকে অভিশাপ দেবে? যখনই ভাবে চোখ ভেঙে কান্না পায়। লিমন তাহির রুমে প্রবেশ করতেই দেখতে পেল সন্ধ্যা আকৃতির এক লোক বসে আছে। উচ্চতায় লিমন থেকে 2-3 ইঞ্চি বেশি হবে। লিমন দেখেই বলল, কাকে চাই? লোকটা ভাব ধরে বসে আছে। ডক্টর তাহির নেম প্লেটে টোকা দিয়ে বলল, কোথায় এই ডাক্তার? কতক্ষণ বসিয়ে রাখবে? উনি আসবেন না। কি প্রয়োজন আমাকে বলুন। লিমনের আপাদ মস্তক দেখে অবাক হওয়ার ভান ধরে বলল, আপনাকে কেন বলবো? আপনি কি পেশেন্ট? যেই হন না কেন, আপনি কি ডাক্তার? অ্যাপয়েন্টমেন্ট কোথায়? লিওনের কারুর অ্যাপয়েন্টমেন্ট লাগে না। একদম নিয়ন বাতির মতো জলজল করছে আপনার বদন, তাই না? একদম সত্যি ভাববেন না, দেখতে বিক্ষুটে লাগছে। রাগে নিয়নের গাটা জ্বলে উঠল। এত বড় অপমান এর আগে কেউ করেনি। কথা কম বলে তাইকে পাঠান। আমি তাহিকে নাম ধরে ডাকার সাহস পাই না। শালা, তোর এত সাহস? নিয়ন কিছুটা ঘাবড়ে গেল। ভুলেই তাহি বলে ফেলেছিল। ব্যাপারটাকে এই ছেলে এত লম্বা চওড়া ভাবে দেখছে কেন? নিজের ভাব বজায় রাখতে রাখতেই জোরে বলল, তাইকে তাই বলবো না তো কি জান বলবো? কথার 7-5 না ভেবে লিমন নিয়নের নাক বরাবর দিল এক ঘুষি। তাল সামলাতে না পেরে নিয়নও দিল একটা। ব্যাস, লেগে গেল। ভেতরে আওয়াজ শুনে সিস্টার দরজা খুলে দেখল এই অবস্থা। ছুটে গিয়ে তাহিকে ডেকে নিয়ে এলো। তাহি এসে দেখে ভেতরে লঙ্কা কাণ্ড। দুজনকে ধরে থামালো। নিয়ন এক পাশে সরে গেল। তাহি লিমনের গালে ঠাস করে একটা চড় লাগিয়ে দিল। স্তব্ধ হয়ে গেল কামরা। এই নিয়ে কয়েকবার মার খেয়েছে লিমন। এই মেয়ে নিজে ডেকে এনে এতটা অপমান কেন করলো? তাহির দিকে তাকিয়ে অভিমানে মুখ ঘুরিয়ে নিল। নিয়নের মুখে তেমন একটা ক্ষতি না হলেও লিমনের নাক দিয়ে রক্ত ঝরছে। তাহি চেঁচিয়ে বলল, এটা হসপিটাল, গুন্ডামি করার জায়গা। বাইরে গিয়ে করুন। তাহিকে দেখে নিয়ন সোজা হয়ে দাঁড়িয়ে বলল, সরি ডাক্তার। পুনরায় রক্তাক্ত হাত ঝাড়তে ঝাড়তে বলল, ম্যাডাম আপনার সাথে দেখা করতে যেতে বললো স্যার, তাই অপেক্ষা করছিলাম। নিয়ন যে তাহিকে সাফাই দেবে লিমন ভাবতেও পারেনি। লিমন চর খেয়ে চুপচাপ এক পাশে দাঁড়িয়ে আছে। তাহি তাজ্জব বনে গেল। নতুন স্যার আবার কে? প্রশ্ন ছুড়ল। কোন স্যার? নাভিদ স্যার। উনি কে? লিমন হতচকিত হয়ে গেল। এখন কথা যেভাবে হোক ঘোরাতেই হবে। নিয়নের মুখের দিকে তাকিয়ে বলল, আশ্চর্য, পাবলিক আপনি বলবেন তো আপনি নাফিস স্যারের লোক? এতক্ষণ শুধু শুধু ঝামেলা করলেন, সাথে আমার গালে 320 ভোল্টের চড় উপহার দিলেন। চলুন আমার সাথে। লিমন কিছু একটা ইশারা দিল। নিয়ন বুদ্ধিমানের মতো ধরে ফেলল। তাহি নাছর বাঁধা পথ আটকে বলল, নাফিসকে? নিয়ন আত্মবিশ্বাস নিয়ে না ঘাবড়ে বলল, কমান্ডার শাহেদের বন্ধু। আচ্ছা, আমার সাথে দেখা করতে কেন বলছেন? শাহাদ স্যারের বোনের অ্যাক্সিডেন্ট হলো না, ভেবেছিলাম আপনার কিছু হলো কিনা। আপনি তো কমান্ডার রাশেদের মিসেস। লিমন নিশ্চিত বুঝতে পারছে নিয়ন কথা গুলিয়ে ফেলছে। খালেদ পারভেজ এখনো ধরা পড়েনি, ইয়াস জানিয়েছে। এর জন্য হসপিটালে তাহি যদি কোনো রকম এসব ঝামেলার কথা জানতে পারে, অনেক বিপদ। পরিস্থিতি সামলে বলল, মিস্টার নয়ন আপনাকে মূলত পাঠিয়েছে কমান্ডার রাশেদের কিছু জিনিসপত্র মিসেস রাশেদের কাছে পৌঁছে দিতে। নাফিস স্যার তো আমাকে 2 দিন আগে ইনফর্ম করেছিল। আপনি কী সব ছন্নছাড়া কথা বলছেন? আর নিচে এত সব সিকিউরিটি বসিয়েছেন কেন? সাধারণ মানুষ ভয় পেয়ে যাচ্ছে। ও হ্যাঁ, তাই তো। আমি তো জিনিসগুলো গাড়িতে ফেলে রেখে এসেছি। আপনি আসুন আমার সাথে।
কথা না বাড়িয়ে লিমনের হাত ধরে বেরিয়ে এলো। তাই হতবাক, দুইটা পাগল একসাথে হলে যা হয় তাই হয়েছে এতক্ষণ। একে তো মনির চিন্তায় দিশেহারা, এর মাঝে উটকো ঝামেলা। ঘড়িতে সকাল 7টা। শাহাদ ফ্রেশ হয়ে একটু মেডিটেশন করছে। অল্প এক্সারসাইজ করে শেহজার ঘুমের মধ্যে আদুরে চুমু দিয়ে খাটে বসালো। হাতে পেপার নিয়ে এক নজর বুলালো। স্বাভাবিকের চেয়ে অস্বাভাবিক খবরই বেশি। হত্যা, ধর্ষণ, এসব দেখতে ভালো লাগছে না। ফরিদের শাস্তি হয়েছে শুনেছে, পুরোটা বিস্তারিত জানতে হবে। সমাবেশ আছে পরের দিন। অনেক দিন কাজ থেকে দূরে। এরই মাঝে দিয়া রুমে ঢুকতে ঢুকতে বলল, এমপি সাহেব খেতে চলুন। দিয়ার এমপি সাহেব মুচকি হেসে পেপারটা সরিয়ে বধূর দিকে তাকিয়ে দেখল খয়েরি একটা তাঁতের শাড়ি, গোল্ডেন জড়িতে কাজ, ছিপছিপে দেহে একেবারে মিশে গিয়েছে। মুগ্ধতা ছড়িয়ে পড়েছে কামড়া জুড়ে। এত সুন্দর মায়া কেন? খুব পছন্দের গানের দুটি লাইন আওড়ালো। উঠে দাঁড়িয়ে প্রিয়সীকে কাছে টেনে বলল, অপূর্ব লাগছে, ঠিক যেন ভোরের শিশির। আর কত উপমা পাবো? যতটুকু আছে হৃদয়। হয়েছে, দিন দিন দুষ্ট হয়ে যাচ্ছেন। এই যা, এই জন্যই কারো ভালো করতে নাই। আগের শাহাদি ভালো ছিল, সামনে দাঁড়ালে তো তখন এমপি বধূর হাত পা কেঁপে উঠত। দিয়া ঝাপটে ধরল শাহাদকে। মেয়েটা অকস্মাৎ শান্ত হয়ে গেল। এমনভাবে ধরল মনে হলো কেউ কোনো সম্পদ কেড়ে নেবে, শক্তপোক্তভাবে না সামলালে। শাহাদের অভিপ্রায় হতেই জড়িয়ে ধরে বলল, ইটস ওকে, মজা করেছি, আর করবো না। বি নর্মাল ফারা, বি নর্মাল। আই প্রমিস আর করবো না। আফিয়া খালা বাইরে থেকে ডাক দিল নাস্তার জন্য। দিয়াকে নিয়ে বেরিয়ে আসলো ডাইনিং এর উদ্দেশ্যে। টেবিলের দিকে পা বাড়ালো। সবাইকে দেখে মৃদু হাসলো। খাবার টেবিলে পছন্দের খাবারগুলো দেখে হেসে সকলের সাথে গল্প করতে করতে মুখে তুলল। ফোনটা অন করতেই সাথে সাথে রিং রিং। চমকে উঠল, ভাবলো কার এত তারা। ফোন রিসিভ করেই সালাম দিল। অপর পাশ থেকে শাহাদকে কথা বলার সুযোগটাই দিল না। লাইনটা কেটে গেল। যা শুনলো টেবিল থেকে উঠে দাঁড়ায়। সামনে শাহাদের বাবা মা দিয়া ভাই বোন সবাই আছে। পুনরায় বসে পড়ল। শাহাদ চিন্তিত ভঙ্গিতে আছে দেখে শাহিন প্রশ্ন ছড়ল, ভাইজান কোনো সমস্যা? শাহাদ নীরব, খেয়েই যাচ্ছে। রায়হান সাহেব প্রশ্ন করলো, সুলতানা কবির প্রশ্ন করলো, কারো কোনো প্রশ্নের উত্তর দিচ্ছে না। আচমকা শাহিন ভয় পেয়ে গেল। শাহাদ বেসিনে হাত ধুয়ে টিস্যুতে হাত মুছছে। শাহিন খাবার খেয়ে হাত ধুয়ে শাহাদের সামনে এসে দাঁড়িয়ে বলল, ভাইজান আপনি কাল ফিরলেন, তাই আমি আপনাকে জানাতাম। কথা পুরোপুরি শেষ করার আগেই শাহিনের গালে চড় পড়ল একটা। ডাইনিং রুম কেঁপে উঠল। দিয়ার হাত চেপে ধরল নওরিন, সুলতানা কবির, রায়হান সাহেব সকলে আঁতকে উঠল। শাহিন মাথা নত করে রেখেছে। এখনো কারো উপলব্ধি হলো না প্রকৃত কারণ। শাহিনের গায়ে শাহাদ হাত তুলেছে এটা কেউ ভাবতেই পারছে না। কত বড় ভুল করেছো তুমি জানো? ঠান্ডা মাথায় প্রশ্ন ছুড়ল শাহাদ। শাহিন শাহাদের চোখে এখন ক্রোধ দেখছে, হয়তো শাহিনেরই ভুল। ছুটির আর কদিন আছে? 15 দিন। শাহাদ ফোন বের করলো। কাকে যেন ফোন দিল। ফোন দিয়ে একটু দূরে গিয়ে কথা শেষ করে আগের জায়গায় এসে শাহিনকে বলল, মলদ্বীপে টিকিট কেটে দিয়েছি, বৌমাকে নিয়ে ঘুরে আসো। 12 দিনের দিন ঢাকায় ল্যান্ড করবে। সকলের সাথে দেখা করে চলে আসবে। আমার পরবর্তী নির্দেশ আসা অবধি এখানেই পা রাখবে না। ক্লিয়ার? জি ভাইজান। নওরিনের দিকে তাকিয়ে বলল, বৌমা আমি খুবই দুঃখিত, তোমার সামনে তোমার স্বামীর গায়ে হাত তুললাম। ও যে ভুলটা করেছে তা জানলে চরটা আমার জায়গায় আব্বু বা আম্মু মারত। আমি চাই না আমি ব্যতীত কেউ ওর গায়ে হাত তুলুক। আম্মুর চেয়ে ওরা 3 জনে আমার শাসনে বড় হয়েছে। শাহিন আমার হাতে করা, ও এত বড় ভুল করবে সেটা আমি মেনে নিতে পারছি না। নওরিন মাথা নেড়ে বলল, ভাইজান
আপনি যা করবেন নিশ্চয়ই আমাদের ভালোর জন্য করবেন। ভুল করলে শুধরে দেবেন, এতে আমাদের কারো কোনো অভিযোগ নেই। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্টস ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। শাহাদ রুমের দিকে এগিয়ে যেতেই বলল, ফারা, তৈরি হয়ে নাও, মনিকে দেখতে যাব। আব্বু আম্মু আপনারা যেতে চাইলে চলুন, শেজা থাকুক শেফালি আর শিফার কাছে। ততক্ষণ শাহিনা নওরিন ওরা তো বাসায় আছে। শেফালি বলল, জি ভাইজান, যান আপনারা, আমরা আসছি। ক্যাবিনেট টিভিতে যখন দেখতে পেল শাহাদ দেশে, তখন থেকে মনি চেঁচামেচি শুরু করেছে শাহাদের জন্য। বাধ্য হয়ে রেদওয়ান সাহেব শাহাদকে ফোন দিল। পুরো কথা শেষ করতেও পারলেন না, মনি এর আগে চিৎকার শুরু করলো। যদিও তিনি রাতে জানতেন না শাহাদ এসেছে, চিকিৎসার জন্য বাইরে গিয়েছে এটা জানতেন। ওর শরীরের অবস্থাও বেশ ভালো না, বুঝতে পারছেন, তাই হয়তো রায়হান সাহেব কিছু জানাননি। নিজে শাহাদকে অনেক আগে থেকেই পছন্দ করে, তা দুজনেই জানতেন। সাহস করে বলেননি ভাইকে, কারণ শাহাদ মনিকে বোনের চোখেই দেখে এসেছে, এটা সকলের জানা। মনির বেহায়াপনাকে প্রশ্রয় দিলে নিজের মা ইজ্জত খুইয়ে বসতেন। কেবিনের দরজায় টোকা পড়তেই মনি লাফিয়ে উঠল, বলতে লাগলো, দরজা খোলো, আমার শাহাদ এসেছে। মোমেনা ছলছল চোখে দরজা খুলে দিতেই দেখতে পেল শাহাদ, দিয়া, সুলতানা কাবির এবং রায়হান সাহেব এসেছেন। ওনারা ভেতরে ঢুকতেই মনি কেঁদে দিল। এক হাত দিয়ে শাহাদকে ডেকে বলল, শাহাদ ভাই। জড়িয়ে ধরার জন্য দুহাত মেলে ধরল মনি। কামরা জুড়ে শুনশান নীরবতা, মনে হচ্ছে নিঃশ্বাসের শব্দ শোনা যাবে। মনির থেকে চোখ ঘুরিয়ে শাহাদ চাচাকে বলল, ডাক্তার কি বলেছে? বড় একটা নিঃশ্বাস ফেলে বলল, 2 দিন পর আবার চেক আপ করবে, ড্রেসিং করতে হবে, কিছুটা শুকালে তখন বাসায় নিতে পারবো। মনি এবার জোরে বলল, শাহাদ ভাই আমাকে ধরো, আর তোমার সাথে এই মেয়েকে কেন এনেছো? বের হয়ে যেতে বলো। শাহাদ এতক্ষণ মনির দিকে তাকায়নি সরাসরি, এখন সরাসরি তাকিয়ে বলল, উত্তেজিত হয় না মনিকা, তোমার এখন বিশ্রামের প্রয়োজন। আর এটা আমার দায়িত্ব পরিবারের কেউ অসুস্থ হলে আমার সহধর্মিনী সহ দেখতে যাওয়া। ও শাহেদ ভাই, তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি। জানো আমি তোমার জন্য সিঙ্গাপুর থেকে চলে এসেছিলাম। বাবাকে মিথ্যা বলে ওখানে আমার এয়ারপোর্ট থেকে কিডন্যাপ করে। তোমাকে ভালোবেসে আমি কি পেলাম? সকলে চমকে উঠল। শাহাদ নিজেকে স্থির রাখলো, দিয়া শাহাদের হাত খামচে ধরলো, মনে হচ্ছে নখগুলো সব বিঁধে যাচ্ছে হাতে। দিয়ার দিকে তাকাতেই মেয়েটার চোখে মুখে ভয়। শাহাদ বড় শীতল গলায় বলল, নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ ব্যাপারটা শয়তানের প্ররোচনায় হয়। তুমি পিতৃ সমতুল্য ভাইয়ের দিকে চোখ দেওয়াটা অবশ্যই অন্যায়। যা করেছো তার জন্য মাফ চাও আল্লাহর কাছে। তোমার কাজ কিছুই আমার অজানা নয়। তুমি যদি ভেবে থাকো আজ আমার আফসোস হচ্ছে তোমার এই অবস্থার জন্য, আমি বলবো একদম হচ্ছে না। নিজে যেচে এই পথ বেছে নিয়েছো, শুকরিয়া আদায় করো যে সম্মান বেঁচে আছে। মোমেনা চেঁচিয়ে উঠল, কি বলছো শাহাদের সব? চাচি আস্তে, আপনার মেয়ে ছাড়া হাসপাতালে অনেক রোগী আছে যারা প্রকৃতপক্ষে অসুস্থ। আমি চাই না সিন ক্রিয়েট করি, তবে ও সুস্থ হলে জেনে নেবেন ওর অন্যায়ের খাতায় কি জমা হয়েছে। দিয়া হঠাৎ অনলের মতো ফুঁসে বলে উঠল, আজ যদি তুমি বিছানায় না থাকতে, যে মুখ দিয়ে বলেছো সিঙ্গাপুরে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলে, ওই জীব আমি টেনে ছেড়ে ফেলতাম। আমি তো এখানে আসতেই চাইনি এমপি সাহেব, বলায় এসেছি আমি। তোমার জন্য আমার আফসোস হচ্ছে না, কেন হচ্ছে না সেটা নিশ্চয়ই মনে করাতে হবে না। সুলতানা মঞ্জিল যে তোমার জন্য নিষিদ্ধ সেটা তুমি জানো না? কোন সাহসে মুখে বলে আমার স্বামীকে ভালোবাসো? স্টপ চাচ্ছু, আমি আসছি, কিছু লাগলে জানাবেন। আর মেয়ের জন্য কত ফ্যাসাদে সামনে আপনাকে পড়তে হবে দেখেন। সব জায়গায় আপনার আর আমার নাম বেঁচে ফ্যাসাদ সৃষ্টি করে এসেছে। কাল রাত থেকে আমার বন্ধুর সিকিউরিটি টিম হাসপাতালে ছিল, ওকে অলরেডি মেরে ফেলার হুমকিও বাতাসে আসছে।
রেদওয়ান এখন স্তব্ধ। রায়হান সাহেব রেদওয়ানকে নিয়ে বের হলো ক্যাবিন থেকে। ভাইকে জানানো প্রয়োজন মেয়ে সম্পর্কে। শাহাদ দিয়াকে নিয়ে বের হলো। সব ঝামেলা শেষ, সবাই এখন সুরক্ষিত। ইয়াস কিছুক্ষণ আগে জানিয়েছে খালিদ পারভেজকে বর্ডার থেকে ধরেছে, তবে সে ভয়ে শাহাদের সামনে আসবে না। তানভীরও হেডকোয়ার্টারে ঢুকে বসে আছে। বিপদে পড়েছে পাভেল। শাহাদ সকালে ফোন দিয়ে জানিয়েছে ইয়াজকে নিয়ে বাসায় আসতে। ইয়াজ কিচ্ছুতেই যাবে না, শেষমেশ একাই যাওয়ার সিদ্ধান্ত নিল। কপালে যে অনেক দুঃখ, লিমন ফোন দিতেই জানলো লিমন সঙ্গে যাবে। নিজের বাসায় এসে চুপ করে বারান্দায় বসে আছে। তাহির কাছ থেকে টানা অপমানিত হয়েই যাচ্ছে। জবটা ছেড়ে দিয়েছে সেদিনই, ছাড়েনি, ওরাই বলেছে আর না যেতে। রেজাল্ট দিয়েছে স্নাতকের, মোটামুটি একটা রেজাল্ট করেছে, টিউশনিটাও চলে গিয়েছে ওর। মনের মাঝে শান্তি না থাকলে যা হয় তাই হচ্ছে। নিজেকেই নিজে দুষছে, এত বড় ভুল কি করে করলো? তাহিকে ভালোবাসাটা বড্ড অন্যায় হয়েছে। বড় ভাইজান যদি এই প্রশ্ন করে কি উত্তর দেবে? কিছুতেই ভাইজানের মুখোমুখি হওয়া যাবে না। ভাইজান কিছুক্ষণ আগে ফোনে ভার্সিটির একজন স্যারের বায়োডাটা আর ছবি পাঠিয়েছেন। পরের দিন ওকে নিয়ে ক্যাম্পাসে যাবে। স্যারকে যে তাহির জন্য দেখেছে তাও জানিয়েছে। আচ্ছা, তাহি কি এই বিয়েতে মত দেবে? এতক্ষণ যত রাগ ছিল সব পানি করে আবার তাহিকে ফোন দিল। তাহি চেম্বারে পেশেন্ট দেখছিল। পেশেন্ট চলে যাবার পর ফোন রিসিভ করলো। ধমকেই বলল, কিসের সমস্যা? ডাক্তার তাহি একটা কথাও জানাচ্ছিল। কি? আপনাকে যদি কেউ বিয়ে করতে বলে করবেন? বেয়াদবের মতো কথা বলছো কেন? জাস্ট জানতে চাইলাম। না। আরে অপেক্ষা করুন, কথা শেষ করে নে। ছেলেটা আমি না, ম্যাচিউর কেউ আপনার সাথে মানাবে এমন। তাহির মনে হলো এই সুযোগ একে বোঝানোর। সাথে সাথে বলল, তাহলে ভেবে দেখতে পারি। লিমন চুপ করে আছে। তাহি নীরবতা ভেঙে বলল, পাত্রকে? ভাইজান দেখেছো, আমার ভার্সিটির প্রফেসর। ভাইজান যা বলেছে তাই হবে। আচ্ছা রাখি, সরি এতদিন ডিস্টার্ব করার জন্য। সরিটা আরো আগেই বলা উচিত ছিল। জি ভুল হয়েছে আমার। আজকের দিনটা আমি খুব খারাপ গিয়েছে জানেন। আপনার চর দিয়ে শুরু হলো, আপনার পাত্রের ছবি থেকে শেষ হলো। বাহ, ভালো তো। আমাকেও দিও পাত্রের ছবি। দিয়েছি, হোয়াটসঅ্যাপ চেক করুন। আমি রাখছি। আপনার নম্বর আমি ব্লক লিস্টে করব এখন। যত মজা দুষ্ট আমি যাই করি, সত্যি ভালোবেসেছিলাম। দুনিয়ার নিয়ম কানুন মানেনি। রাখছি, ভালো থাকবেন। লাইন কেটে যেতেই তাহির দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। হঠাৎ মনে হলো ভাইজানের সাথে দেখা করতে হবে। আগেই তো জানিয়েছে বিয়ে করবে না। রাশেদের স্মৃতি নিয়ে থাকতে চায়। কেন কেউ বোঝে না তাহিকে? সবাই নিজের মতো করে ওর জীবন সাজাতে চায়। বিয়ে করলে যে রাশেদ হারিয়ে যাবে। তিমির নেমেছে, বাতাসে সোদা মাটির গন্ধ। ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছিল অপরাহ্নে। বাগানের রজনীগন্ধা কামিনী সুবাস ছড়িয়েছে। অনেকদিন চুলগুলো কাটা হয়নি, বারবার কপালের কাছে চলে আসছে বাতাসের ঝাপটায়। সময় পেল কই। গালের মাঝে খোঁচা দাড়ির আভাস, চেহারায় এতে গাম্ভীর্যের ছাপ আরো প্রগাঢ় হয়েছে। তাতে কি জৌলুসে এখনো ভাটা পড়েনি, এতেই বোধহয় পুরুষের আকর্ষণ লুকায়িত। বাড়ির সামনে আঙিনায় কাঠের বেঞ্চিতে নীরবে বসে আছে। এশার সালাত আদায় করে বাড়িতে আসার খবর এখনো উপরে যায়নি তা স্পষ্ট, নতুবা এতক্ষণে মেয়েটা ঝাঁপিয়ে পড়ত। পার্থিব জগতের সমস্ত চিন্তা যেন মাথার মাঝে কিলবিল করছে। আকাশের দিকে চোখ জোড়া স্থির, কপালে নরম মোলায় আঙুলের স্পর্শ পেয়ে ঠোঁটের কোণে বিস্তৃত হাসি, অক্ষি জোড়া মুড়িত। এই আরামটার প্রয়োজন ছিল। সকাল থেকে একটার পর একটা ধকল যাচ্ছে। আমার ছানাটা কোথায়? ফারহা ফিক করে হেসে উঠল। শাহাদ মেয়েকে ছানা ডাকলেই মেয়ে শাহাদের ইঙ্গিত বুঝে যায়। আরও বেশি আহ্লাদিত হয়ে শাহাদের কোল ঘেঁষা শুরু করে। মেয়ের শাহাদের মুখে ছানা শুনেই হাসি পেল। ঠোঁট চেপে হাসি সংবরণ করে জানালো, আপনার ছানা উপরে দাদি চাচি আর ফুপিদের নাস্তা নাবুদ করে রেখেছে।
বারবার সোফার হাতল ধরে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে আর ধপাস করে পড়ছে। হামাগুড়ি দিয়ে এটা ওটা ছুঁড়ে ভাঙার চেষ্টা করছে সে। আমি বকা দিতে গেলে আম্মু আব্বু উল্টো আমারই বকা দিচ্ছে। তাদের একটাই কথা, যা ইচ্ছে ভাঙুক, বকা দেওয়া যাবে না। বকা দেয়া মানে নাকি নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ বাড়ানো। আপাতত তার পাহারায় তার 2 ফুপু আর চাচি নিয়োজিত। শাহাদ হো হো করে হেসে উঠল। দিয়ার হাত ধরে পেছন থেকে টেনে সামনে এনে পাশে বসালো। ঘাড় কাত করে দিয়ার চোখে চোখ রেখে ওর গভীরতা মাপার আপ্রাণ চেষ্টা। ডান হাত রাখলো দিয়ার বাম গালে। বৃদ্ধাঙ্গুল চালাচ্ছে তুলতুলে গালে। মেয়েটা লজ্জা পাচ্ছে। হাত সরিয়ে নিল শাহাদ। নিজেকে স্বাভাবিক করে বলল, আমি এখানে বুঝলে কি করে? দিয়া হেসে উঠল, বলল, ম্যাজিক। শাহাদও হাসে। হঠাৎ উঠে দাঁড়ায়, এগিয়ে গিয়ে কাঠগোলাপ গাছ থেকে একটা সাদা ফুল অপরটা লাল তুলে এনে দিয়ার কানের গোড়ায় গুজে দেয়। হাত এগিয়ে বলে, চলো কিছুক্ষণ হাঁটি, কোহিনীরকেও দেখে আসি। দিয়া মাথা কাত করে সম্মতি জানিয়ে উঠে দাঁড়ায়। পাভেল চর খেয়েছে। ইয়াসকে হাতের সামনে পায়নি। লিমনের চেহারায় ভয়ের ছাপ। ওকে কিছুই করেনি। হাতের মধ্যে প্রফেসরের ছবি সহ বায়োডাটা ধরিয়ে বলেছে এটা যেন তাহিকে দিয়ে আসে। এর চেয়ে ভালো ছিল 2টো চরই না হয় দিত। পাভেলের চিলেকোঠায় 2জন শান্ত। লিমন হাতের কাগজটা ঘুরিয়ে এপিট ওপিট দেখল। পাভেলের হাতে কাগজটা ধরিয়ে বলল, ভাই, এটা ডক্টর তাহিকে দিয়ে দিবেন প্লিজ, আমি ওদিকে যাব না। পাভেলের মেজাজও চরমে ছিল। ঝাড়ি দিয়ে বলল, হ্যাঁ, এবার আমার জানটাও যাক। তোকে যে কাজ দিয়েছে তুই কর, আমার আরও শাস্তি বাকি আছে। কিসের? আমি ইয়াজের ভাগের থাপ্পড়টা খেয়েছি, নিজের ভাগেরটা বাকি আছে এখনো। ওটা যে কত স্পিডে মারবে তার ভয়ে আছে। আপনি কি অন্যায় করেছেন? পাভেল নিশ্চুপ। তা যদি বুঝতে পারত কি অন্যায় ওর দ্বারা হচ্ছে। হায় অদৃষ্টের পরিহাস। ঘড়িতে 10টা। নিচ থেকে ডাক এসেছে। আফিয়া খালা রাতের খাবার খাওয়ার জন্য ডাক দিল। চেঞ্জ করে তড়ি ঘড়ি করে 2জন নেমে আসলো। লিভিং রুমে সবাই বসে আছে। পাভেলের দিকে শরবতের গ্লাসটা এগিয়ে দিল শিফা। নিচের দিকে তাকিয়েই গ্লাসটা হাতে নিল। মনের চোখ বলছে শিফা লজ্জা পাচ্ছে। ওর দিকে সবার মাঝখানে তাকানোর স্পর্ধা করেনি। শিফা, ভেতরে যাও, দেখো তো ভাবি মায়েরা কি করছে। ইমোশনের 12টা বেজে গেল। শাহাদের প্রগাঢ় স্বরে ভীত সন্ত্রস্ত হয়ে তাকালো পাভেল। শিফা আর না দাঁড়িয়ে দ্রুত পা ফেলল ডাইনিংয়ের উদ্দেশ্যে। হাতে গ্লাসটা নিয়ে বসে আছে পাভেল। শাহিন পাভেলের কাঁধে হাত দিতেই চমকে উঠল। এভাবে চমকাতে দেখে শাহিন বিস্মিত হয়ে বলল, কিরে, এমন করলি কেন? অকস্মাৎ হৃদস্পন্দন বেড়ে গিয়েছে পাভেলের। নিজেকে শান্ত করতেই মুখে হাসি এনে বলল, কিছু না, ঠিক আছে। বের হবি কয়টায়? ভোরে। শাহিন শুকনো ঢোক গেলে শাহাদের দিকে তাকালো। অদ্ভুত, কথা বলছে রায়হান সাহেবের সাথে অথচ চোখ এদের 2জনের দিকে। শাহিন বিড়বিড় করে বলে, পাবেল, বিশ্বাস কর, ভাইজানকে আমার মারাত্মক ভয় লাগছে। আসার পর থেকেই আমরা চড়থাপ্পড়ের ওপর আছি। পাভেল পেঁচার মতো মুখটা করে রেখেছে। শাহিনকে উঠে দাঁড়াতে দেখায় পাভেলও উঠে দাঁড়ায়। দেখতে পেল শাহাদ আর রায়হান সাহেব উঠে দাঁড়িয়েছে। আফিয়া ডেকে গিয়েছে। খাবার টেবিলে নীরবতা বিরাজমান। শেফালি একসাথে বসিয়ে আবির আর শেহজাকে খাওয়াচ্ছে। শেহজা চারিদিকে সব ছড়িয়ে খাচ্ছে। দিয়া ধমকাচ্ছে। শেফালি আর সুলতানা কবির 2জনই শেহজাকে আগলে নিচ্ছে। সুলতানা কবির সরাসরি বলল, শোনো বৌমা, আমার নাতনি এভাবেই খাবে, খাওয়াটা শিখুক। চামচ দিয়ে গুতিয়ে গুতিয়ে এত মডার্ন বানিয়ে খাওয়ার শেখানোর প্রয়োজন নেই। গায়ে কাপড়ে মাখিয়ে খাক, এতেই তৃপ্তি। তুমি এর মাঝে এসো না। আমার সন্তানরা সব গাট্টা গোট্টা হয়েছে। বাবুকে তো ছোট থেকে নিজ হাতে খাওয়া শিখিয়েছি। দেখছো না, মাশাআল্লাহ, কারোর নজর যেন না লাগে। নিজ হাতে খাও। শরীরটাও তো পাটকাঠি বানাচ্ছ। কিভাবে যে বাবুটাকে সামলাও বুঝি না বাপু। স্বাভাবিক পরিবেশে এমন অস্বাভাবিক কথা বলেই রান্নাঘরে চলে গেল সুলতানা কবির। দিয়ার 2 অধর আলগা হয়ে গেল শাশুড়ির কথা শুনে।
এদিকে যে বাবুর নাকে মুখে খাবার উঠে ভীষণ খেয়ে গেল তা বুঝতেই পারেনি। সকলে ছুটে এসে ধরল মায়ের বাবুকে। শেফালি তো রীতিমতো চেঁচিয়েই উঠল। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।